দেখেই বুঝতে পারছেন আজকে কতটা লোভনীয় মজাদার রেসিপি তৈরি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করছি মিল্ক পুডিং, আর এই মিল্ক পুডিংটা করা কিন্তু খুবই সহজ। ডিম আর দুধ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সকলেরই ভীষণই পছন্দের এই মিল্ক পুডিং একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেও পছন্দ করবে। আজকের এই মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি ডিম। আমি এখানে 3টা ডিম প্রথমেই ভেঙে নিচ্ছি। আমি আজকে 3টা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 4টা 5টা 6টা দিয়েও করতে পারেন, আবার 2টো দিয়েও কিন্তু করে নিতে পারেন। এখন আমি 3টা ডিমই খুব ভালোভাবে একটা হ্যান্ড উইপসের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আমি কিছুটা সময় হ্যান্ড উইপস দিয়ে খুব ভালোভাবে ডিমটা এই পর্যায়ে ফেটিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে ডিম ফেটানোর প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। আর ডিমটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার এখন ডিমটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আমি 3টা ডিমের জন্য হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা যারা কড়া মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা চাইলে বাড়িয়ে দিতে পারেন, তবে হাফ কাপ দিলেই কিন্তু 3টা ডিমের জন্য পুডিংটা একদম পারফেক্ট মিষ্টিটা হবে। এখন খুব ভালোভাবে আবারও হ্যান্ড উইপস দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা না গলে যাওয়া পর্যন্ত হ্যান্ড উইপস দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, আর ভ্যানিলা এসেন্সটা দিতে হবে কারণ এখানে ডিম আছে, ডিমের গন্ধটা দূর করার জন্য। আপনারা কিন্তু চাইলে সাদা এলাচের গুঁড়োটাও দিতে পারেন। তারপরে আমি এখানে 4 থেকে 5 ফোঁটার মতো দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, 4-5 ফোঁটার মতো দিলে কিন্তু হয়ে যাবে। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন বিট করে নিচ্ছি। তো এখানে কিন্তু খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে এইভাবে বিটটা করে নিতে হবে, কারণ এই পুডিংটা তৈরি করার জন্য ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমি খুব ভালোভাবে এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন বিট করে নিচ্ছি, আর আমি কিন্তু অনেকক্ষণ যাবত বিট করেছি। তো আমি কিন্তু এখানে ডিমটা ফ্রিজে ছিল জন্য 30 মিনিট আগে বের করে রেখেছিলাম। ডিমটা যদি আপনাদের ফ্রিজের মধ্যে থাকে তাহলে কিন্তু অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে 1 কাপ পরিমাণে দুধ। আমি এখানে টোটাল 1.5 কাপ দুধ ব্যবহার করব। আমি 1 কাপ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আরও হাফ কাপ দুধ কিন্তু এখানে অ্যাড করব। আমি কিন্তু দুধটা জাল করে তারপরে এখানে ব্যবহার করেছি। দুধটা অবশ্যই একটু জাল করে ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন। আমি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন। খুব ভালোভাবে এই পর্যায়ে কিন্তু আমি বিট করে নিচ্ছি। এখন ডিমের সঙ্গে দুধটা খুব ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি বাটিটা একটু সরিয়ে রেখে যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিব, আর অবশ্যই কিন্তু তেলটা বাটির মধ্যে সেট করবেন। যে বাটিতেই পুডিংটা আপনারা সেট করবেন নাকি সেই বাটিতেই কিন্তু তেলটা অবশ্যই সেট করে নিতে হবে। তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে বাটির সঙ্গে সেট করে নিয়েছি। এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, অবশ্যই কিন্তু ছাঁকনিটা নিয়ে নিতে হবে। এখন আমি ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিব পুডিংয়ের মিশ্রণটা। আমি খুব ভালোভাবে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা লাঞ্চ আছে ছাঁকনির ওপরে, সেই লাঞ্চগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর পুডিংটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে বাটিটা একটা সাইডে রেখে দিয়ে তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেওয়া হলে এখন দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে পানি দিতে হবে
যতটুকু পর্যন্ত আপনার বাটি তার কিন্তু অর্ধেক পর্যন্ত, বাটির অর্ধেক পর্যন্ত আমি পানি দিয়েছি এখানে। আপনারা চাইলে কিন্তু আরও একটু পানিটা কমিয়ে দিতে পারেন। আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর বাটিটা বসিয়ে দিলাম। আপনারা যদি স্ট্যান্ড কাছে না থাকে তাহলে সুতি কাপড়ও কিন্তু দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পুডিংয়ের নিচে সরাসরি তাপটা লাগবে না। তো এভাবে কিন্তু পুডিংটা তৈরি করে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে কিন্তু 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটে উঠেছে, বাট আমার কিন্তু ফুটা পানিটা উপর দিকে আসছে না। আপনাদের যদি ভয়টা থাকে যে পানিটা ফুটে উঠলে বাটির মধ্যে প্রবেশ করতে পারে, তাহলে কিন্তু পানির পরিমাণটা অবশ্যই কমিয়ে দেবেন। আমি এখানে অর্ধেক বাটি পরিমাণেই পানি কিন্তু নিয়েছিলাম। খুব ভালোভাবে এই পর্যায়ে জাল করে নিচ্ছি। আমি 20 থেকে 25 মিনিট অনবরত এভাবেই জাল করে নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার পানিটা কতটা শুকিয়ে গেছে, একদম তলানিতে চলে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে বাটিটা একটু খুলে নিব। যেহেতু বাটিটা গরম, তাই একটু কাপড়ের সাহায্যে কিন্তু খুলে নিতে হবে। আমি একটা কাপড়ের সাহায্যে বাটিটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। বাটিটার মুখটা খুলে নিতে হবে ঠিক এভাবেই। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুডিংটা কতটা ভালো জমেছে। তারপরে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব। তো আপনারাও কিন্তু টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে কিন্তু আমার পুডিংটা পারফেক্টলি হয়ে গেছে, একদমই ক্লিন। তো এখন আমি বাটিটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিব। এখানে ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু রেখে দিতে হবে। আমি গরম বাটির মধ্যে একটু হাত দিয়ে ফেলেছিলাম, যে কারণে কিন্তু গরম লেগেছিল। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু তেল ব্রাশ করার কারণে যখন বাটিটা আপনি এপাশ ওপাশ করবেন তখন কিন্তু পুডিংটা এমনিতেই ছেড়ে আসবে। এখন আমি একটা বাটির মধ্যে পুডিংটা ঢেলে নিচ্ছি। পুডিংটা আমি ঢেলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং একদম পারফেক্ট পুডিং হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে পরিবারের সকলের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর বিদায় নেওয়ার আগে বলছি, যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। আল্লাহ হাফেজ।